দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে ফুবানা সম্মেলনের কি হলো। আপনারা জানেন যে লেবার ডে উইকেন্ডে, প্রতি বছর লেবার ডে উইকেন্ডে ফুবানা হয়। এবার ফুবানা নিয়ে কোনো কিছু আমরা শুনছি না। আমরা জানতে চেষ্টা করব যে ফুবানা সম্মেলনের কি হলো। আমরা জানার চেষ্টা করব উবার ও লিফট ড্রাইভারদের পক্ষে ফেডারেল কোর্টের ঐতিহাসিক রায় হয়েছে, যেখানে $504 পর্যন্ত আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। আমরা করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের অভিজ্ঞতা, ভার্চুয়াল ক্লাসরুম এবং ফিউচার ক্যারিয়ার, আপনাদের ফিউচার ক্যারিয়ার কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। 9 সেপ্টেম্বর থেকে খুলছে নিউ ইয়র্কের সিটির শপিং মল। নিউ ইয়র্ক সিটির টানেল সহ এল ট্রেনের সাবওয়ে বা এল ট্রেনের মধ্যে সেলফোনের সিগন্যাল সংযোগ শুরু হয়েছে। আপনারা জানেন নিউ ইয়র্ক সিটিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা ট্রেনে যেখানে গিয়ে বসবেন কথা বলতে পারবেন। এল ট্রেন দিয়ে শুরু হয়েছে, এল ট্রেনের টানেলও এখন এল ট্রেনে যারা প্যাসেঞ্জার তারা কথা বলতে পারবেন। সো এর ছাড়া আছে আমাদের নিউজ আপডেট। আজকে যারা আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিবেন তাদের মধ্যে আছেন ডক্টর বি এম আতিকুজ্জামান, তিনি ফ্লোরিডা থেকে যোগ দেওয়ার কথা আছে আমাদের সাথে। আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি অ্যালায়েন্সের মোহাম্মদ টিপু সুলতান, উনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে যুক্ত হবেন ফুবানার একটি গ্রুপের সাধারণ সম্পাদক অথবা মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ। আমাদের সাথে যুক্ত আছেন লেমেন কলেজের ছাত্রী শারমিন তামান্না। আমাদের সাথে যুক্ত আছেন লেমেন কলেজের মুজাফফর আহমেদ। আর আছেন আমাদের জনাব নাজমুল হাসান, যিনি নিউজ আপডেট দেবেন। দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং শুভ সন্ধ্যা। আপনারা যারা ফেসবুকে দেখছেন, আমরা আশা করব অনুষ্ঠানটি আপনাদের সবার সাথে শেয়ার করবেন। আমরা দিনের আপডেট দিয়ে শুরু করব। দিনের আপডেট জানাবেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ সব প্যানেলিস্টদের। আজকের দিনটা আসলে আমরা তো সবাই অপেক্ষা করছি ভ্যাকসিনের জন্য। আজকে ভ্যাকসিনের একটা ঘোষণা ট্রাম্প প্রশাসন থেকে দেওয়া হয়েছে, যদিও তার কিছুক্ষণ পরেই তার একটু বিতর্কমূলক একটা বক্তব্য রেখেছেন ট্রাম্প প্রশাসনের যিনি ভ্যাকসিনের দায়িত্বে আছেন তিনি। তো আমি আগে ঘোষণাটা দিয়ে নেই, সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে যে নভেম্বরের 1 তারিখ, ইলেকশনের মাত্র 2 দিন আগে ভ্যাকসিনটি ছাড়া হবে। এবং ভ্যাকসিনটি কিভাবে ছাড়া হবে সেটা এখনো ডিটেল বলা হয়নি, তবে বলা হয়েছে নভেম্বরের 1 তারিখ সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ভ্যাকসিনটির জন্য। 1 তারিখ সেটি দেওয়া হবে এবং শুরু হবে। তো মনে হচ্ছে যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য ট্রাম্প প্রশাসনের যে দীর্ঘদিনের চেষ্টা, সেটি 1 তারিখ কিভাবে এটা দেওয়া হয় সেটার উপর নির্ভর করছে। এবং এর কিছুক্ষণ পরেই, ঘোষণার কিছুক্ষণ পরেই আরেকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমেরিকার লার্জেস্ট অলমোস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের চেয়ারম্যান ঘোষণা করেছেন যে তাদের ভ্যাকসিনটি প্রস্তুত এবং অক্টোবরের শেষ সপ্তাহের দিকে তারা সেটি বাজারজাত করার চেষ্টা করছেন। ফাইজারের ভ্যাকসিনটি প্রস্তুত, চেয়ারম্যান সেটি বলেছেন, ফাইজারের চেয়ারম্যান, নিউ ইয়র্ক বেসড কোম্পানি যেটি ফাইজার। কিন্তু এর পাশাপাশি ভ্যাকসিনের তদারক করার জন্য ট্রাম্প প্রশাসনের যে সবচেয়ে বড় কর্মকর্তা, যিনি ডাক্তার সাউলি, যতটুকু নাম মনে করতে পারছি, তিনি বলেছেন যে নভেম্বরের 1 তারিখের আগে একটি এফেক্টিভ ভ্যাকসিন ছাড়ার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ। আমি জানি না প্রেসিডেন্ট ট্রাম্প তার এই বক্তব্য এখনো শুনেছেন কিনা। শুনলে হয়তো তিনি চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই হচ্ছে ভ্যাকসিনের সর্বশেষ খবর। আর ভ্যাকসিন আসুক না আসুক, নিউ ইয়র্কবাসী, নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি বাসিন্দারা গত বেশ কয়েক সপ্তাহ ধরে যে সংযম এবং ত্যাগ এবং স্যাক্রিফাইস সবকিছুর পরিচয় দিয়ে আসছে, তার ভালো রেজাল্ট, যেটি আমরা সবসময় আশা করি এই করোনা সংক্রমণের ক্ষেত্রে, সেটি কিন্তু এফেক্টিভ এখনো আছে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটে। এবং গভর্নর এবং মেয়রের দুজনের যে দেওয়া তথ্য থেকে আমি আজকে যে সিটির তথ্যটা আগে দিয়ে নিই। সিটির হাসপাতালগুলোতে ভর্তি হয়ে আছেন 11টি হাসপাতালে। এবং আপনারা জানেন, আমি অনেকবারই বলেছি যদিও, যে সিটির যে রেকর্ডগুলো আমরা আপনাদের জানাই সেটি কিন্তু একদিন পুরনো থাকে। অর্থাৎ আমি যে তথ্যটি আজকে দেবো সেটি গত পরশু দিনের তথ্য। সে অনুযায়ী নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালে ভর্তি ছিলেন 84 জন, যা এর আগের দিন ছিলেন 72। এবং আমরা জানি ইতিমধ্যেই
অনেকবারই আমি বলেছি যে 200 হচ্ছে লিমিট, 200 অতিক্রম করলে সেটি বিপদ সীমা অতিক্রম করার মতো অবস্থা দাঁড়ায়, সেটি থেকে অনেক দূরে আছে এখনো। এবং কোভিড-19 সমগ্র নিউ ইয়র্ক সিটিতে কোভিড-19 কেস সংখ্যা হচ্ছে 253, পরশুদিন ছিল, এর আগের দিন ছিল 244, এবং এই ক্ষেত্রে বিপদ সীমা হচ্ছে 550। এবং সবচেয়ে আশাব্যঞ্জক খবর যেটি, সেটি হচ্ছে টেস্টিং এর রেজাল্ট। যেই শহরে 8.5 মিলিয়ন লোকের বসবাস, সেই শহরে কোভিড-19 টেস্টিং এর পজিটিভ হচ্ছে 1%-এরও নিচে, 0.8%। এর আগের দিন ছিল সেটা 0.79। এবং এটার বেঞ্চমার্ক অর্থাৎ লিমিট হচ্ছে, বিপদসীমার লিমিট যেটাকে আমরা বলি, সেটি হচ্ছে 5%। এবং গভর্নর ওমর দেওয়া তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক স্টেট, যে স্টেটে 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেই স্টেটে টেস্টিং এর রেজাল্ট হচ্ছে গতকাল, নিউ ইয়র্ক স্টেটের রেজাল্ট কিন্তু একেবারে লেটেস্ট, অর্থাৎ গতকালকে রেজাল্ট, সেটি হচ্ছে 88,981 টেস্ট হয়েছে গতকাল নিউ ইয়র্ক স্টেটে, এবং সেখানে পজিটিভ চিহ্নিত হয়েছে 889 জন, এবং যেটি 0.99%। এবং এ নিয়ে গত 27 দিন একটানা নিউ ইয়র্ক স্টেটের পজিটিভ টেস্টিং এর রেজাল্ট 1%-এর নিচে, যেটাকে গভর্নর খুবই আশাব্যঞ্জক এবং খুবই আশাবাদী হিসাবে বলে আসছেন, সবসময় বলে আসছেন, আজকেও বলেছেন। এবং তিনি তা সত্ত্বেও নিউ ইয়র্কবাসীকে এই সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন। এবং নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক স্টেটে, সমগ্র নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 আক্রান্তে হাসপাতালে ভর্তি ছিলেন 430 জন লোক, যা এর আগের দিন ছিল 445। এবং দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, আমরা 7 জনকে গতকাল হারিয়েছি এই কোভিড-19-এ। আর যদিও সমগ্র যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন 1000-এরও বেশি মানুষ, কিন্তু নিউ ইয়র্ক স্টেটে এই প্রাণ হারিয়েছেন 7 জন এই কোভিড-19 আক্রান্ত হয়ে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যে বিষয়টি মোটামুটি চোখে পড়ার মতো, সেটি হচ্ছে যে আমরা আমেরিকাকে কখনো ভাগ করতে চাই না, শুধু রাজনৈতিক কারণে রেড স্টেট এবং ব্লু স্টেট বলা হয়। কিন্তু রেড স্টেটটা সাধারণত ট্রাম্পের সমর্থক স্টেটগুলোকেই রেড স্টেট বলা হয়, যেখানে তিনি বিজয়ী হয়েছিলেন গত নির্বাচনে, আর ব্লু স্টেট হচ্ছে যেখানে তিনি বিজয়ী হননি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একটি তথ্য আজকে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে এখন যে সংক্রমণ বাড়ছে, সেটা কিন্তু রেড স্টেটগুলোতেই বাড়ছে। এবং এটি ওয়াশিংটন পোস্টের একটি ডাটা অ্যানালাইসিস থেকে এটা জানা যাচ্ছে যে ট্রাম্পের সমর্থক স্টেটগুলোতেই কিন্তু সংক্রমণটা বাড়ছে এখনো। এবং 3/4 অফ নিউ ইউএস করোনা ভাইরাস কেসেস, অর্থাৎ 3/4, 4/3 কিন্তু এই রেড স্টেটগুলোতেই বাড়ছে সংক্রমণ। গভর্নর আজকে 2টি ঘোষণা দিয়েছেন, নিউ ইয়র্কের গভর্নর কুমো। একটি হচ্ছে আগামী 9 তারিখ থেকে নিউ ইয়র্ক স্টেটের সকল ক্যাসিনো খুলতে পারছে, কিন্তু 25% ক্যাপাসিটি। কোনো ক্যাসিনোর যদি 1000 লোকের ক্যাপাসিটি থাকে, সেখানে 250 জনকে প্রবেশাধিকার দেওয়া হবে ক্যাসিনোতে, এবং সমস্ত বিধিমালা মেনে চলতে হবে কোভিড-19 সংক্রমণ রোধ করার ক্ষেত্রে। সিডিসি যে বিধিমালাগুলো আছে সেগুলি মানতে হবে। এর পাশাপাশি সেপ্টেম্বরের 9 তারিখ থেকে নিউ ইয়র্ক সিটির মলগুলিও খুলছে। আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেটের মলগুলো কিছুদিন আগেই খুলেছে, কিন্তু নিউ ইয়র্ক সিটির মলগুলো খুলছে সেপ্টেম্বর 9 তারিখ থেকে। এবং এটি কিন্তু 50% ক্যাপাসিটি, 25% নয়, 50% ক্যাপাসিটি, এবং অন্যান্য সবকিছু বিধিমালা মেনে। কিন্তু একটি নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে, সেটি হচ্ছে মলের ভিতরে কোনো খাবার দোকান, ইন্টারনাল ডাইনিং অ্যালাউ করা যাবে না, আউটসাইড ডাইনিং করা যাবে, কিন্তু কোনো ইন্টারনাল ডাইনিং নয়। এবং আজকে কিন্তু গভর্নর নিউ ইয়র্ক সিটির রেস্টুরেন্টগুলোর ইন্টারনাল ডাইনিং এর ব্যাপারে একটু কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি বলেছেন যে মূল সমস্যাটা হচ্ছে যে এই যে এনফোর্সমেন্ট, যে ইন্টারনাল ডাইনিং অ্যালাউ করা হলে যে সেটি মেনে চলছে কিনা রেস্টুরেন্ট মালিকরা, সেটি তদারক করার জন্য বিপুল সংখ্যক স্টাফের প্রয়োজন, প্রায় 4000-এরও বেশি স্টাফের প্রয়োজন। সেটি যতদিন পর্যন্ত ম্যানেজ করা সম্ভব হবে না, ততদিন পর্যন্ত ইন্টারনাল ডাইনিং চালু করার সম্ভাবনা খুবই কম। বা মেয়রও আজকে বলেছেন, তবে মেয়র নিউ ইয়র্ক স্টেট প্রশাসনের বাইরে কিছু করতে চান না। এবং তিনি বলেছেন যে পৃথিবীর অন্যান্য সব জায়গা এবং যুক্তরাষ্ট্র যেখানে ইন্টারনাল ডাইনিংকে সুযোগ দেওয়া হয়েছে, খোলার অনুমতি দেওয়া হয়েছে, সেখানে এই সংক্রমণ বেড়েছে দ্রুত, এবং সেই জন্য তারা নিউ ইয়র্ক সিটিকে অন্তত সেদিক থেকে নিরাপদ রাখতে চান। কিন্তু তা সত্ত্বেও নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্ট মালিক ইতিমধ্যেই সিটি এবং স্টেট প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন এই ইন্টারনাল ডাইনিং নিয়ে। দেখা যাক আদালতে শেষ পর্যন্ত কি ফয়সালা হয়। তবে আরেকটি জিনিস হচ্ছে
গভর্নর কুমো আজকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন টুইটে, এবং আপনারা জানেন গতকালই আমি এই কথাটা বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক, সিয়াটল, পোর্টল্যান্ড এবং ওয়াশিংটন ডিসি এই 4টি শহর থেকে ফেডারেল ফান্ড সরিয়ে নেওয়ার কথা বলেছেন এই 4টি শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাত দেখিয়ে। এবং এ ব্যাপারে গভর্নর আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এমন একজন মানুষ যিনি কোভিড-19 মোকাবেলায় ব্যর্থ তো হয়েছেনই, তিনি তাকে যারা বেশি করে জানেন সবাই তাকে বেশি করে অপছন্দ করেন, যত বেশি তাকে জানেন তত বেশি তাকে অপছন্দ করেন। এবং এর প্রমাণ হিসাবে গভর্নর কুমো প্রেসিডেন্ট ট্রাম্পের আপন বোনের কথা উল্লেখ করেছেন, যে বোন প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করেছেন, এবং সেটাও তিনি উল্লেখ করেছেন। এবং আরেকটি কথা তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কোভিড-19 বরাবরই শুরু থেকে ব্যর্থ, এবং নিউ ইয়র্ক শহরকে, এই নিউ ইয়র্ক স্টেটকে এই কোভিড-19 সংকটে ফেলে দেওয়ার পিছনে মূল ব্যক্তি তিনি, কারণ এখানকার এয়ারপোর্ট দিয়ে অনেকেই এই কোভিড-19 সংক্রামিত হয়ে ইউরোপ থেকে এখানে এসেছে, সেটা তিনি তখনও বন্ধ করেননি। এবং আজকে গভর্নর কুমো আরেকটি কথা বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যতই চেষ্টা করেন না কেন, আমরা যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনের বাইরে গিয়ে তার পক্ষে কিছু করা সম্ভব না, তিনি রাজা নন, হি ইজ নট কিং, উনি অতএব নিউ ইয়র্কে ডিফান্ড করার কোনো চেষ্টা উনি করতে পারবেন না। তবে আজকে যে কথাটি জানা গেছে সেটি হচ্ছে যে ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন এই যে নিউ ইয়র্ক সিটিতে যে সাবওয়ে পরিষ্কার করার যে ফান্ডটি ছিল, যে সাবওয়েকে স্যানিটাইজ করার এবং স্কুল গুলোকে স্যানিটাইজ করার যে বাজেটটি ছিল সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন। অতএব নিউ ইয়র্ক সিটির সাবওয়েগুলো পরিষ্কার করার ব্যাপারে, স্যানিটাইজ করার ব্যাপারে ফেডারেল ফান্ডিং এখন আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এবং এই ব্যাপারে আর আজকে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে যিনি প্রধান তিনিও বলেছেন যে ফেডারেল ফান্ডিং যদি শেষ পর্যন্ত না আসে সাবওয়ে মেনটেন করার ক্ষেত্রে, তাহলে নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে অনেক লে অফ করতে হবে। আপনারা জানেন 22,000 কর্মচারী নিউ ইয়র্ক সিটি প্রশাসন থেকে লে অফের অপেক্ষায় ছিলেন চিঠি পাওয়ার, কিন্তু লেবার ইউনিয়নের সাথে কথাবার্তা চলছে, স্টেট প্রশাসনের সাথে, তারা যাতে নিউ ইয়র্ক সিটিকে ঋণ করা লং টার্ম ঋণ করার অনুমতি দিলে হয়তো সেই 22,000 লে অফকে হয়তো ঠেকানো যেতে পারে। তবে সাবওয়ে লে অফের ব্যাপারে আজকে সাবওয়ের প্রধান আশঙ্কা ব্যক্ত করেছেন, এবং দেখা যাক কি হয়। তবে সিনেট মাইনরিটি লিডার চাক শুমার প্রেসিডেন্টের এই ব্যবহারকে, যে প্রেসিডেন্ট যেভাবে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্যানিটাইজেশন প্রকল্প থেকে অর্থ প্রত্যাহার করে নিয়েছেন, স্কুলগুলোকে ডিস্যানিটাইজ করার পর স্কুল প্রত্যাহার করেছেন, সেটার ব্যাপক তীব্র সমালোচনা করেছেন, এবং তিনি নিন্দাও জানিয়েছেন যে এতে সাধারণ ওয়ার্কার এবং বাচ্চারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। আরেকটি কথা গভর্নর কুমো আজকে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ব্যর্থ একজন প্রেসিডেন্ট কোভিড-19 ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে গতকালকে যেখানে ইটালিতে মাত্র 6 জন প্রাণ হারিয়েছে কোভিড-19, জার্মানিতে 8 জন, ফ্রান্সে 25 জন, এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের আন্ডারে যে যুক্তরাষ্ট্র সেখানে মারা গিয়েছে 1074 জন। অতএব সেটাও তিনি ইঙ্গিত করে বক্তব্য রেখেছেন গভর্নর কুমো আজকে। আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা করছিলাম, গত কয়েকদিন ধরে আমরা বলেছি যে স্কুল খোলার তো আছেই ব্যাপার, একটি স্কুল খুললে সংক্রমণ বেড়ে যেতে পারে সে আশঙ্কা অনেকের, কিন্তু আপনারা জানেন যে কলেজগুলো ইতিমধ্যে খুলেছে, এবং এই পর্যন্ত আমেরিকার প্রায় 51,000 স্টুডেন্ট এই কোভিড-19 বিভিন্ন ক্যাম্পাসে কোভিড-19 সংক্রামিত হয়েছেন, তারা আক্রান্ত হয়েছেন কোভিড-19, এবং এই জন্য অনেক স্কুলে ইতিমধ্যে তাদের ক্লাস বন্ধ রেখেছে, আবার যারা যারা খোলার কথা ছিল তারাও একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আজকে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে প্রায় 800 স্টুডেন্ট একদিনে পজিটিভ চিহ্নিত হয়েছেন, এবং সেই জন্য গত সপ্তাহে তারা পজিটিভ চিহ্নিত হয়েছে, এবং সেই জন্য যে ফার্স্ট ফুল উইক অফ ক্লাস, এক সপ্তাহ স্কুল করার পরেই তারা এত বিপুল সংখ্যক ছাত্র পজিটিভ চিহ্নিত হয়েছেন। অতএব দেখা যাচ্ছে যে কলেজের ক্যাম্পাসগুলো খোলাটা মোটামুটি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এবং ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ানার ইউনিভার্সিটি অফ ব্লুমিংটনেও সেখানে 40 জনের ভিতরে 30 জন গ্রিক ছাত্রই এই কোভিড-19 আক্রান্ত হয়েছেন। অর্থাৎ তারা ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন, অফলাইন ক্লাস অনলাইনের মাধ্যমে ক্লাস করার কথা চিন্তা ভাবনা শুরু করেছেন। আজকে আনএমপ্লয়মেন্টের উপর একটি খবর হচ্ছে, 8,33,000 মানুষ যুক্তরাষ্ট্রে আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন অগাস্ট মাসে এবং লাস্ট উইকে, এবং সেটি সামান্য বেড়েছে এর আগের সপ্তাহের তুলনায়, এবং যেটি এখনো 1 মিলিয়নের নিচে রয়েছে। আর একটি কথা আপনারা জানেন, স্কুল খুলছে, কলেজও খুলেছে ইতিমধ্যেই, এবং এর ফলে যে অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে যে আগ্রহ এখন এবং প্রয়োজনীয়তা দুটোই
আর সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে, সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে ল্যাপটপের স্বল্পতা দেখা দিয়েছে, ল্যাপটপের অভাব দেখা দিয়েছে, এবং এই জন্য বাবা মা এবং সন্তানরা এবং ছাত্রছাত্রীরা হিমশিম খাচ্ছেন। এবং আজকে লেনোভো, হিউলেট প্যাকার্ড এবং ডেল, এই 3টি কোম্পানির যৌথ তথ্য থেকে জানা গেছে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে প্রায় 5 মিলিয়ন ল্যাপটপের শর্টেজ দেখা দিয়েছে, এবং এর কারণে, এই শর্টেজের কারণে দামও বাড়তে শুরু করেছে। আপনারা যারা এখনো ল্যাপটপ কিনেননি, চেষ্টা করে দেখতে পারেন যে ল্যাপটপের দাম বেড়ে নেওয়ার আগে একটা কিনতে পারেন। আমি আতিক ভাইকে একটু মুচকি হাসতে দেখছি, জানি না ওনার কাছে তো একাধিক ল্যাপটপ থাকার কথা। যাই হোক, মোটামুটি। আর আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ব্যাপারে আরেকটি কথা হচ্ছে যে আশা করা যাচ্ছে এই সপ্তাহের কোনো একটি সময় হয়তো বা নিউ ইয়র্ক স্টেটে $300 পাওয়ার কথা, ওয়েস্ট লস হিসেবে, লস্ট ওয়েজ হিসেবে, সেটি হয়তো এফেক্টিভ হবে এই সপ্তাহে, এফেক্ট হওয়ার কথা রয়েছে। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি। আর সিনেট এবং কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ফিরে আসতে শুরু করবেন লেবার ডে উইকেন্ডের পর। তখন যদি আরেকটি স্টিমুলাস প্যাকেজ নিয়ে আলোচনা, তখন পরবর্তী স্টিমুলাস নিয়ে কথা জানা যাবে আমাদের। আপাতত এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের খবর। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমে যাবো ডক্টর আতিকুজ্জামান আপনার কাছে, যে আপনি জানেন যে আজকে একটা সমীক্ষা বেরিয়েছে, স্ট্যাটিস্টিক, সেখানে দেখা যাচ্ছে যে আমেরিকায় কোভিড-19 কারণে বা করোনা ভাইরাসের যে লকডাউনের পর থেকে প্রায় 50%, হাফ অফ দি আমেরিকান সাফারিং বাই ডিপ্রেশন। এই বিষয়ে আপনি একজন চিকিৎসক হিসেবে আপনার মন্তব্য জানতে চাই। অনেক ধন্যবাদ তাহের ভাই, এবং বরাবরের মতো টাইম টেলিভিশনকে ধন্যবাদ দিতে চাই আমাকে আজকের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। নাজমুল ভাই বরাবরই সবকিছু অনেক ডিটেল করে বলে দেন, এবং এর আগেও আমরা এটা নিয়ে আলাপ করেছি। আপনারা জানেন যে কোভিড মহামারীর চাইতেও বেশি এটাকে আমরা অনেকে বলছি অতিমারী, মানে সামগ্রিকভাবে বিশ্বজনীন মহামারী, বৈশ্বিক মহামারী। তো এটা এমন একটা পরিস্থিতি যেখানে সারা বিশ্বে শুধু স্বাস্থ্যগত কারণ না, তার পাশাপাশি আর্থিক, মানসিক একটা বিশাল চাপের মধ্যে সারা বিশ্বের জনগোষ্ঠী পড়ে গেছে, এবং এর থেকে কারো কিন্তু মুক্তি নেই। সবচেয়ে ধনী যে মানুষটি সেও চাপের ভিতরে আছে, সবচেয়ে গরিব যে মানুষটি সেও চাপের ভিতরে আছে, এমনকি আমাদের শিশু কিশোর যারা আছে তারাও চাপের ভিতরে আছে। এবং এই মহামারীর কারণে আমাদেরকে ঘরের ভিতরে বন্দি থাকতে হচ্ছে। আমাদের বলতে পারেন যে জীবনযাত্রার মান সামগ্রিকভাবে সম্পূর্ণভাবে বদলে গেছে আমাদের। তো আপনারা যদি মানে আমাদের মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকান এবং গত 50 বছরের বিভিন্ন বড় বড় যে বিপর্যয়গুলো আমাদের মধ্যে এসেছে, যেমন ধরেন হারিকেন, বা যেমন ধরেন মহামারী, যেমন ইবোলা বা সার্স মহামারী যেটা হয়েছিল আগে, এবং তখনও আমরা দেখেছি যেটা হয়েছে, যেমন আমরা রিসার্চ করে দেখেছি যে যেখানে যখন নিউ ইয়র্কে সাইক্লোন হারিকেন আঘাত করলো, দেখা গেল যে যারা ইফেক্টেড হয়েছে তাদের মধ্যে কিন্তু ডিপ্রেশন, এংজাইটি এবং মানসিক সমস্যা খুব বিশালভাবে বেড়ে গেল। অনেকগুলো কারণে বেড়ে গেল, অবশ্যই স্বাস্থ্যগত কারণ, মানসিক কারণ, আর্থিক কারণ। তো সেটি হয়েছে। এখন যে রিপোর্টটা এসছে এটা বেশ আগে থেকেই আমেরিকান জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, জামাতে খুব বড় আকারে এসেছে। কিন্তু প্রথম যে বড় রিপোর্টটি আমরা পেয়েছিলাম সেটি হলো চায়নাতে, এবং চায়নাতে যদিও তাদের মিডিয়ার মধ্যে বা অনেক কিছুর মধ্যে অনেক রকমের রেস্ট্রিকশন আছে, কিন্তু তাদের মধ্যে খুব চমৎকার একটা সমীক্ষাতে তারা দেখিয়েছিল যে 60%-এরও বেশি মানুষ, এবং বাচ্চা থেকে শুরু করে সবাই এংজাইটি, ডিপ্রেশন এগুলোতে ভুগছে। এবং শুধু তাই না, ডোমেস্টিক ভায়োলেন্স, মানুষের ঘরে ঘরে ভায়োলেন্স বেড়ে যাচ্ছে। আপনি যদি আজকে আমেরিকার দিকে তাকান, যেটা আমরা এত বছর ধরে আমরা যারা অধিবাসীরা আমেরিকাতে আছি, দেখেন আমেরিকাতে এরকম কিন্তু পলিটিক্যাল মানে যে একটা খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা জানি যে আমাদের প্রেসিডেন্ট, ওনার যে সমস্ত পলিসি কিংবা যেভাবে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই জিনিসগুলো যেভাবে আমরা সবাই রিয়াক্ট করছি, আপনি যদি দেখেন যে ব্ল্যাক লাইভস ম্যাটারকে নিয়ে যে ধরনের আন্দোলন গড়ে উঠেছে,
এর মধ্যে অনেকগুলো কিন্তু মানে সহিংসতার দিকে চলে যাচ্ছে, এবং এই সহিংসতার হার কিন্তু অন্যান্য যে কোনো বিপর্যয়ের চাইতে আরো সিগনিফিকেন্টলি হায়ার। যখন আপনি একটা স্কেলে এগুলো বিচার করেন, যেটা হয়েছে এখন যে অন্য যে কোনো মহামারী গত 50 বছরের যদি আমরা দেখি, অন্য যে কোনো মহামারী কিংবা হারিকেন কিংবা আর্থিক বিপর্যয় সবগুলোকে ছাড়িয়ে গেছে কিন্তু এই করোনা ভাইরাসের পরিস্থিতি। এবং সমস্ত এইজ গ্রুপে, এমনকি 5 বছরের বাচ্চাদের মধ্যেও এনজাইটি ডেভেলপ করছে। এবং একেবারে বয়স্ক যারা নার্সিং হোমে আছেন, যারা আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছেন না, যাদের ভিজিটেশন রাইট অনেকটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের মধ্যেও কিন্তু সিগনিফিকেন্ট ডিপ্রেশন, এনজাইটি। আর একটা বড় জিনিস যেটা ডেভেলপ করেছে সেটা হলো হোপলেসনেস, যে এর থেকে মুক্তি কোথায়। এবং আমরা নিজেরাই জানি, আমরা যারা সায়েন্টিস্ট বা যারা মেডিকেল সায়েন্সে আছি বা যারা ইকোনমিস্ট আছেন বা যারা সাংবাদিক আছেন, আপনারা জানেন যে আসলে আমরা একটা একদম কনক্রিট কোনো মানে আলো যে দেখতে পাচ্ছি তাও না। আমরা আশা করছি যে হ্যাঁ, ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন কতটা কার্যকর হবে সেটার ব্যাপারে আমরা জানি না। ভ্যাকসিন নিয়েও অনেক টানাপোড়েন চলছে, অনেক রাজনৈতিক কর্মকাণ্ড তার চারদিক দিয়ে চলছে। তো যেটা নাজমুল ভাই কিছুটা বলেছেন, আর এর পিছনে যে জিনিসটি কাজ করছে সেটি হলো আমাদের এনজাইটি। আর এই জিনিসটা কিন্তু আমাদের সবার জন্য জানা দরকার, এবং এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তাহির ভাই আজকে এটা সামনে নিয়ে এসেছেন সবার, যে আমরা যারা অধিবাসীরা আছি, আমাদের মধ্যে এনজাইটি ইজ রিয়েল, আমাদের মধ্যে বিষণ্ণতা ইজ রিয়েল, আমাদের মধ্যে হোপলেসনেস এটাও রিয়েল। এবং এই মুহূর্তে আমি আমার সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ড তাদের সাথে আলাপ করেছি, তাদের অফিসের অ্যাপয়েন্টমেন্ট আগামী কয়েক সপ্তাহ ধরে কমপ্লিটলি বুকড। অনেক নতুন রুগী তারা দেখাতে চাচ্ছে। এমনকি আমি একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, আমি এখন যে রোগীগুলো দেখি তার মধ্যে অধিকাংশই হলো ইরিটেবল বাউল ডিজিজ, যেগুলো এংজাইটি থেকে হয়, যেগুলো এংজাইটিতে বেড়ে যায়। তো আমরা কিন্তু সেটা দেখছি, আর সেজন্য এই কিছু জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আমরা যারা পরিবার নিয়ে থাকি, পরিবারের সবার সাথে বুঝতে হবে যে সবাই কিন্তু অ্যাংশাস, এবং সবার প্রতি সবার সহনশীলতা বাড়াতে হবে। আরো একটা জিনিস, যে যখন আমরা এনজাইটিতে পড়ে যাই বা বিষণ্ণতা বা হোপলেসনেসে পড়ে যাই, এটি কিন্তু অনেকটা ঘূর্ণিঝড়ের মতন কাজ করে এবং আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। আমাদের যে কাজটা করতে হবে, নিজেদেরকে এলিভেট করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় আমরা বিষণ্ণ হয়ে হয়তো দেখা যায় যে আমরা সেলফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া উদ্দেশ্যবিহীনভাবে দেখছি বা টেলিভিশনের একটা প্রোগ্রাম দেখছি, চ্যানেল চেঞ্জ করছি। এগুলোর থেকে বাইরে যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু যারা আছে, আপনারা তাদের সাথে কমিউনিকেট করেন, তাদের সাথে কথা বলেন, বিকজ দিস ইজ দ্য টাইম আপনাকে এক্সট্রা স্টেপ নিতে হবে। আজকের যে রিপোর্টটা এসেছে এটা কিন্তু আমাদের জন্য খানিকটা অশনি সংকেত বলতে পারেন, কারণ আমরা যেভাবে আনরেস্ট দেখছি, যেভাবে সহিংসতা দেখছি, এগুলো কিন্তু ইভেনচুয়ালি আমাদের সবাইকে কিন্তু গ্রাস করে নেবে যদি আমরা শক্ত না হই এবং সাবধান না হই। এই মহামারীর শেষ কোথায় হবে বা কিভাবে হবে, কেমন করে হবে, আমরা সবাই আশাবাদী, কিন্তু আমরা স্পেসিফিক কিছু জানি না। আর সেই জন্যই বিষণ্ণতা কাটাতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি সবসময় আপনাদেরকে বলি, যে আপনার শরীর এবং মানসিক স্বাস্থ্য এই দুটোর দিকে আপনাদের নজর দিতে হবে। এবং শরীরের কথা বলি এবং যদি মনের কথা বলি, দুটি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিসের প্রতি নির্ভরশীল, সেটি হলো যথেষ্ট ঘুম, অ্যাডিকুয়েট রেস্ট। আপনার ঘুমটা কিন্তু আপনার মনকে এবং আপনার শরীরকে একটা স্থিতিশীলতা দেয়। এবং আপনাদের সবাইকে এই জিনিসটা খুব কেয়ারফুল হতে হবে যে আপনাদের দিনে অ্যাডিকুয়েট স্লিপটা যেন আপনারা পান। আর যেটা করবেন, যারা দূরে আছে, যে কাছের বন্ধুটা আছে বা আত্মীয় স্বজন আছে, একটা ইফোর্ট নেন, ফেসবুকে না যে মেবি ফেসবুক মেসেঞ্জারে তার সাথে একটু কথা বলুন। আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে বা দেশে আছে, একটা ইফোর্ট নেন এবং তাদের সাথে কথা বলেন। এতে কিন্তু উদ্বিগ্নতা, বিষণ্ণতা এবং হোপলেসনেসটা অনেক কেটে যাবে। এই দিকটা অবশ্যই আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান। ডক্টর আতিকুজ্জামান, একটি প্রশ্ন করতে চাই যে আমি ডিপ্রেশনে ভুগছি কি না, এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা খুব খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ডিপ্রেশনের যে উপসর্গ নিজের থেকে তো বোঝা সম্ভব না। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আপনারা বুঝতে পারেন, সেটা হলো সবকিছুর প্রতি
আকর্ষণ হারিয়ে ফেলা। যেমন ধরেন আপনি আগে একটা মজার খাবার যদি আপনার স্ত্রী রান্না করতো বা কেউ দিত, আপনি খুব আনন্দিত হয়ে যেতেন। ডিপ্রেশনের একটা খুব ইম্পর্টেন্ট সাইন হলো ইন্টারেস্ট হারিয়ে ফেলা। এবং আপনি আগে একটা জিনিসে যেভাবে খুশি হতেন বা উল্লসিত হতেন, সে জিনিসটি আপনি হারিয়ে ফেলেন। এই ল্যাক অফ ইন্টারেস্টটা হলো বিষণ্ণতা এবং ইন্টারনাল যে এংজাইটি, সেটার একটা অন্যতম কারণ। আরেকটা হলো যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। যেমন ধরেন আপনার বাচ্চাটা আপনার কাছে কোনো একটা জিনিস বোঝার জন্য এলো, আপনি দেখেন তখন তাকে আপনি একটু বকে দিলেন, আবার পর মুহূর্তে চিন্তা করলেন আচ্ছা আমি তো নর্মালি ওর সাথে এরকম করি না। তার মানে আপনার মেজাজটা খিটমিট হয়ে গেছে। আপনার কাছের জন যারা আছে, ধারে কাছে যারা আছে, বা আপনি যেখানে কাজ করছেন তাদের সাথে আপনার সাধারণ যে ব্যবহারটা, সেই ব্যবহারটা আপনি করছেন না, খিটমিট হয়ে যাচ্ছে। তো ওই যেটা হচ্ছে সেটা হলো ইরিটেবিলিটি, আমরা মেডিকেল টার্মে বলি ইরিটেবিলিটি। এগুলোও কিন্তু আপনার ইন্টারনাল এংজাইটি বা বিষণ্ণতার একটা সাইন। আর অবশ্যই একটা খুব ছোট্ট অংশের কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সিও ডেভেলপ করছে, বিশেষ করে টিনেজ ক্লাসের মধ্যে আমরা দেখেছি স্টাডিতে। তো একটা জিনিস, কোনো সময় কি মনে হয় যে আপনি একেবারেই হোপলেস, আপনার বাঁচার কোনো, বেঁচে থাকার কোনো মানে নেই, এই জিনিসটা যদি কোনো সময় আসে, অবশ্যই বুঝতে হবে যে খুব গভীর ভাবে আপনি ডিপ্রেসড বা বিষণ্ণ হয়ে গেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি মেন্টাল হেলথ সাহায্য নিতে হবে, আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস ছোট্ট জানতে চাই যে আমাদের কাছে কয়েকদিন আগে একজন ফোন করলেন, তিনি বলেন তার 7 বছরের ছেলে, বাট তার চুল পড়ে যাচ্ছে, মাত্র 7 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আসলে এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে হয়তো একটা সেশনে ইন ডিটেলস বলবো। যেগুলোকে আমরা বলছি যে পোস্ট করোনা ভাইরাস সিনড্রোম কিংবা লং হলার, যাদের করোনা ভাইরাস ইনফেকশন হয়ে গেছে, তারা কিন্তু অনেক ক্রনিক সিমটম নিয়ে তাদের জীবনযাপন করছেন। তার মধ্যে একটা কিন্তু হলো মাথার চুল পড়ে যাওয়া। অনেকগুলো কারণে হয়। অনেকের ধরেন ট্রিটমেন্টের সময় কিছু কিছু ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধের কারণ হতে পারে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে তাদের কোনো রকম ট্রিটমেন্টও হয়নি, কিন্তু তাদের মাথার চুল পড়ে যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি চুল উঠছে না, তবে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, ওঠার সম্ভাবনা আছে। অনেকে মনে করছে যে এটা একটা ভাইরাসের কারণে একটা অটোইমিউন রিয়াকশন হচ্ছে এবং হেয়ার ফলিকল গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণত আরো কিছু অটোইমিউন কন্ডিশন পোস্ট ভাইরাল ইনফেকশনে কিন্তু এরকম হয়। এবং যেটা সুখের কথা সেটা হলো যে ইভেনচুয়ালি কিন্তু এটা সবাই রিকভার করে, এবং আমি আশাবাদী যে এটা রিকভার করবে। আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে অনেকের কিন্তু করোনা ভাইরাসের পরে কিন্তু ডিপ্রেশন হচ্ছে, তারা কিন্তু বিষণ্ণতা ভুগছে সাধারণ পপুলেশনের চেয়ে অনেক বেশি। এবং এই কথাটা আমি অবশ্যই বলবো, আপনারা যারা পোস্ট করোনা ভাইরাস যারা আছেন, তাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের উপর একটু বেশি করে মনোযোগ দিতে হবে। থ্যাংক ইউ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হয়তো এর পরের কোনো সেশনে পোস্ট করোনা ভাইরাস সিনড্রোম নিয়ে অনেক দূর আলাপ করা যাবে। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। দর্শক, আমরা এ বিষয়ে এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব তার মধ্যে আছে যে আপনারা জানেন যে উবার ড্রাইভারদের পক্ষে ফেডারেল কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে $504 আনএমপ্লয়মেন্ট বেনিফিট তারা পাবেন। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের অভিজ্ঞতা, ভার্চুয়াল ক্লাসরুম এবং আমাদের ফিউচার ক্যারিয়ার, এই বিষয়ে আমরা কথা বলবো দুজন শিক্ষার্থীর সাথে, এবং ফুবানা সম্মেলন নিয়ে আমরা কথা বলবো জনাব ফিরোজ আহমেদের সাথে, যিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। আমাদের শহরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। সেজন্য আপনার কোনো ভয় ছাড়া পরিচর্যা এবং সহায়তা খোঁজার অধিকার আছে। সকল নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিষেবা প্রাপ্ত হতে পারেন অভিবাসন স্থিতি, অর্থ পরিশোধের ক্ষমতা অথবা কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে। nyc.government/immigrants-এ গিয়ে আরও জানুন। বিনামূল্যে এবং গোপনীয় অভিবাসন সংক্রান্ত সাহায্যের সংযোগের জন্য অ্যাকশন NYC-কে কল করুন 1800-354-0365 নম্বরে। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান, যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ,
Send money with love. Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shuman, MSc Engineering. Shahnaz, MSc Former Teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে ফেডারেল কোর্টের রায় এবং উবার ড্রাইভার বা যারা অ্যাপস ভিত্তিক ড্রাইভিং করেন তাদের বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ টিপু সুলতান, যিনি নিউ ইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্সের অন্যতম কর্মকর্তা। জনাব টিপু সুলতান, আপনাকে অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি। ওই রায়টি কী হয়েছে বা কীভাবে বেনিফিটেড হবেন যারা অ্যাপস দিয়ে ড্রাইভিং করেন? থ্যাংক ইউ সো মাচ তাহের ভাই এবং টাইম টেলিভিশন এবং আপনারা যারা শুনছেন। এটা একটা বিশাল ভিক্টোরি। সেটা হচ্ছে জুলাই 28 ফেডারেল কোর্ট লাসানি ডিআরসি উনি অর্ডার দিয়েছেন যে যত অ্যাপ বেসড ড্রাইভার আছেন, উবার লিভ যারাই আছেন, যাদেরকে যে পেমেন্টটা দিচ্ছিল ডিপার্টমেন্ট অফ লেবার আনএমপ্লয়মেন্টের যে ব্যাপারটা ছিল, যেভাবে দিচ্ছিলেন যে নেট ইনকামের উপর, এখন ফেডারেল কোর্ট অর্ডার দিয়েছেন তাদেরকে যেন গ্রস ইনকামের উপর সেই পেমেন্টটা দেওয়া হয়। এবং এতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম $504 পাওয়ার একটা বিশাল সম্ভাবনা হয়ে গেল। প্রায় 1,30,000 অ্যাপ বেসড ড্রাইভার, সেটা পুরো নিউ ইয়র্ক স্টেটের জন্য প্রযোজ্য। তা আমরা ধারণা করছি যে এক একটা ড্রাইভার অ্যাটলিস্ট $5,000 থেকে $6,000 তারা পাবে, এবং সেটা এপ্রিলের সেই ফার্স্ট উইক থেকেই সেই পেমেন্টটা যে বাকি থেকে গেছে সেটা এখন ডিপার্টমেন্ট অফ লেবার দিতে বাধ্য। এবং সেপ্টেম্বরে 11 তারিখের মধ্যে যারা রিকনসিডারেশন ফাইল করেছেন তাদের টাকাটা অ্যাকাউন্টে চলে যাওয়ার কথা। আর যারা করেন নাই তারা অবশ্যই নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সে আসবেন, 31-10 37th অ্যাভিনিউ, সুইট নাম্বার 300, লং আইল্যান্ড সিটি। আমরা 12টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে অফিস। এই সময় এখানে আমাদের এক্সপার্ট আছে, তারা আপনাদেরকে গাইডলাইন দিবেন, তারা আপনাদেরকে ফর্ম দিবেন, তারা আপনাদেরকে দেখাবেন কি করে ফেল করতে, সব ধরনের হেল্প আছেন। তারপরেও আপনি যদি ওয়েবসাইট ভিজিট করেন www.nytwa.com অথবা নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্স ফেসবুকে চেক করেন, সমস্ত ইনফরমেশন ওপেন। এগেন আপনারা নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সে আসবেন এবং আপনাদের গ্রস ইনকামের উপর নির্ধারিত হবে আপনাদের আনএমপ্লয়মেন্ট। সুতরাং ডিপার্টমেন্ট অফ লেবার যেই টাকাগুলো আপনাকে দেয় নেই, যেই ডলারগুলো আপনাকে দেয় নেই, ফর এক্সাম্পল যদি কেউ $53,000 উপরে গ্রস ইনকাম থাকে তাহলে তার বিশাল সম্ভাবনা আছে $504 আনএমপ্লয়মেন্ট পাওয়া, এবং যারা পান নাই তারা এই রিকনসিডারেশনের মাধ্যমেই সেই টাকাটা পেতে পারেন। থ্যাংক ইউ তাহার ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার
ইয়েলো ক্যাব ড্রাইভারদের ব্যাপারটা কি, ওনাদের কি কোনো বেনিফিট নাই? যা সংক্ষেপে বলবেন প্লিজ। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। এক সেকেন্ডের জন্য আমি ব্যাক করছি 2012 সনের একটা বিল, যেটাকে 6 সেন্টস বিল বলা হতো। সেটা একটা ক্রিয়েটেড করা হয়েছিল ইয়েলো ক্যাবের ফান্ডের জন্য। আমরা একটা ফান্ড তৈরি করেছিলাম যাতে ইয়েলো ক্যাব ড্রাইভাররা কন্ট্রিবিউট করতে পারে। তো সেই জন্য আমরা সেই ফান্ডটা তৈরি করেছিলাম। কোর্ট সেটা বন্ধ করে দিয়েছে, গ্যারেজ মালিক সমিতি সু করেছিল সেই 2013-14 এবং সেটা বন্ধ হয়ে গেছে, যার কারণে এই মুহূর্তে ইয়েলো ক্যাবের ওই ধরনের ডিপার্টমেন্টাল লেবার থেকে ওরকম কিছু নেই। কিন্তু আমরা গত জুলাই এবং আগস্টে 7টা প্রোটেস্ট করেছি মেডেলিয়ান ওনারদের জন্য। 6000 ইন্ডিভিজুয়াল মেডেলিয়ান ওনার আছেন যারা আজকে লোনে জর্জরিত, যাদের 70% প্রপার্টি আছে সেই সমস্ত মেডেলিয়ান ওনারদের। গত বৃহস্পতিবার দিন কুইন্সবরো ব্রিজ আমরা শাটডাউন করে দিয়েছি। মোর দেন 1 মিলিয়ন পিপল এই টুইটের মাধ্যমে আমাদের এই অবস্থা দেখেছে। সুতরাং আমি মনে করি যে যারা যে সমস্ত ভাইরা আছেন ইয়েলো ক্যাবে এবং যারা মেডেলিয়ান ওনার আছেন তারা যেন সবাই আসেন। লেজিসলেটর, আমরা ওয়াশিংটন ডিসি থেকে সিটি কাউন্সিল পর্যন্ত সব জায়গায় আমরা নক করছি এই মেডেলিয়ান ওনারদের ডেথ ফরগিভনেস এর জন্য। হ্যাঁ, আমাদের সেই মেডেলিয়ান ডেথ ফরগিভনেস এর সাথেই প্যাকেজ আছে, যেখানে ইয়েলো ক্যাব ড্রাইভারদের জন্য আমরা যে বেনিফিট গুলি আগেও নিয়ে আসছিলাম, ইনশাল্লাহ আমরা সেই বেনিফিট গুলি আবারও সিটি মাধ্যমে নিয়ে আসবো। থ্যাংক ইউ। টিপু সুলতান, একটা প্রশ্ন আসছে ছোট্ট 1 মিনিটে যদি বলেন। একজন বলছেন, ওর নাম হচ্ছে লিহা। উনি বলছেন, আমি উবার ড্রাইভার, প্রথম আমি আনএমপ্লয়মেন্ট পাইতাম $182, এই সপ্তাহ থেকে পাচ্ছি 504 হতে আনএমপ্লয়মেন্ট পাচ্ছি। প্রশ্ন হলো 504 মাইনাস 182 ইকুয়াল টু 322, বাকি যে পেমেন্টগুলো আমি কিভাবে পাবো বা কি করতে হবে? ইয়াস, এই টাকাটা ডেফিনেটলি আমি অত্যন্ত হ্যাপি, সবাই পাচ্ছে, অত্যন্ত হ্যাপি। চিন্তা করতে পারেন যে 25% ড্রাইভার বাঙালি কমিউনিটির মধ্যে এবং একটা বিশাল অ্যামাউন্ট ওয়েব বেসড ড্রাইভার আছে। এই যে টাকাটা পাচ্ছেন আপনি, এবং সেটা যে বাকি টাকাগুলো সেই এপ্রিল থেকে যে টাকাগুলো দিল না, সেই টাকাটাই যারা রিকনসিডারেশন ফাইল করেছিলেন, এগেন যারা রিকনসিডারেশন ফাইল করেছিলেন, ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হওয়ার উচিত বাই 11 সেপ্টেম্বর 11। যদি না হয় সেইখানে আপনি অফিসে আসবেন, ওই বাকি টাকাটা কেন জমা হলো না। আর এখন থেকে আপনার আনএমপ্লয়মেন্ট $504, যতদিন আনএমপ্লয়মেন্ট থাকবে আপনি যতদিন ভোগ করবেন ততদিন এই $504 থাকবে। থ্যাংক ইউ সো মাচ, টিপু সুলতান, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা যাচ্ছি প্রথমে শারমিন, আপনার কাছে। আপনি লেমন কলেজে পড়াশোনা করেন। আমরা জানতে চাই যে কোভিড-19, আপনারা যারা কলেজে পড়াশোনা করেন, আমরা এতদিন আলোচনা করছি স্কুল নিয়ে, বাট কলেজে যারা পড়াশোনা করেন আপনাদের সময় কিভাবে কেটেছে, আপনারা কিভাবে বর্তমানে আপনাদের এডুকেশন চলছে? এন্ড আমি আসবো পরের প্রশ্ন যে হোয়াট ইজ দ্য ফিউচার ক্যারিয়ার। তো আমাদের আসলে আমার লাস্ট সেমিস্টারে মার্চের সময় হঠাৎ করে সেমিস্টারের মাঝখানে কোভিড-19 জন্য কোয়ারেন্টাইন শুরু হয় আর আমার সব ক্লাস অনলাইনে চলে যায়। আই থিঙ্ক তখনকার যে 2-3 মাস ক্লাস হয় তখন একটা ক্র্যাশ কোর্স পেয়ে গেছিলাম অলমোস্ট, যে কিভাবে অনলাইনে হঠাৎ করে ক্লাস করা যায়। তো এবার এই সেমিস্টারটা আগের বারের থেকে একটু ভালো হয়েছে, বাট তাও আই থিঙ্ক অনেক স্ট্রেসফুল হয় মাঝে মাঝে, কারণ দেখা যায় যে অনেক ক্লাস যেটা ম্যাথ ওর লাইক আমি কম্পিউটার সায়েন্স মেজর, সো কম্পিউটার সায়েন্সের কোনো ক্লাস ইন পার্সনে বেটার অনেক। তো অনেক সময় দেখা যায় অনলাইনে সেইভাবে কমিউনিকেশন করা যায় না, যে প্রফেসররা ঠিক মতো ভালো মতো লাইক কমিউনিকেট করতে পারে না ম্যাথ, কম্পিউটার সায়েন্স, কোডিং, অ্যান্ড ইটস হার্ড বিকজ অনেক আমাদের হোমওয়ার্ক দেখা যায় আমাদের কোলাবোরেশন, সো উই হ্যাভ টু কোলাবোরেট উইথ আদার স্টুডেন্টস, সেই গ্রুপ ওয়ার্কটা হয় না। তো এইটা একটা সমস্যা দেখা গিয়েছে কোভিড-19 জন্য। বাট আবার অন্যদিকে দেখা যায় আমার স্কুলে আমার যে কলেজে যে যাওয়া আসার টাইমটা, সেই কমিউট টাইমটা অনেক কমে গেছে। তো আই ক্যান স্টে হোম মোর অ্যান্ড লাইক আই হ্যাভ মোর টাইম ইন মাই হ্যান্ড, আমি আরো বেশি বাসাতে থাকতে পারি পড়াশোনার জন্য। সেই স্ট্রেসফুলটা নাই যে আমার কমিট করতে হবে স্কুলে। তো এটাও একটা প্লাস পয়েন্ট। বাট আই থিঙ্ক যেহেতু মার্চ থেকে শুরু হয়েছে, এখন সেপ্টেম্বর এসে পড়েছে, আমরা অলমোস্ট একটু ইউজ টু হচ্ছি।
তো আই থিঙ্ক এটাই এখন লাইফ, সো আমাদের এভাবেই চলতে হবে। তো আই এম জাস্ট ট্রাইং লাইক যেভাবে আমরা জুম I'm trying to make sure like having more meetings in Zoom আমার ফ্রেন্ডদের সাথে, ক্লাসমেটদের সাথে, প্রফেসরদের সাথে এখন একটু বেশি টাইম দিতে হয়, বাট আই থিঙ্ক আমরা will be fine. We just have to like be more communicative. থ্যাংক ইউ। মুজাফর আহমেদ, আপনার হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ প্যানেলিস্টদেরকে সবাইকে। এন্ড এক্সপিরিয়েন্স কি প্রিটি মাচ দ্য সেম অ্যাজ শারমিন যেভাবে শেয়ার করলেন। অলসো লাইক এটা হচ্ছে লাইক ইটস এ নিউ নর্মাল। আমাদের গভর্নর সবসময় বলেন, নিউ ইয়র্কের গভর্নর কুমো, যে ইটস এ নিউ নর্মাল। আমরা চেঞ্জ হবে না, বাট নিউ নর্মাল। এন্ড এই নিউ নর্মালের সঙ্গে যত তাড়াতাড়ি আমরা অ্যাডপ্ট করতে পারবো, যত তাড়াতাড়ি মিশে যেতে পারবো, অত আমাদের জন্যই ভালো। ইভেন ইন টার্মস অফ colleges, let's say like asynchronous classes অনেক বেশি হচ্ছে। So there's two type of class CUNY college হচ্ছে across the CUNY, Hunter, Baruch, Lehman, all of them. যেটা হচ্ছে একটা হচ্ছে synchronous আর একটা হচ্ছে asynchronous. Synchronous is like online Zoom meeting বা Google Meet বা Blackboard দিয়ে আমাদের লাইভ একটা ক্লাস হয়। Asynchronous হচ্ছে self paced class, এখানে কোনো স্পেসিফিক টাইম নাই, আপনি আপনার নিজের পেসে ক্লাসগুলো শেষ করবেন। and that's a big challenge আমাদের সবার জন্য। And most of the CUNY colleges right now, especially math department যেটা আছে, তারা asynchronous class করতেছে, which is আপনি নিজে ইউটিউব দেখে বিভিন্ন রিসোর্সেস করে ক্লাসের রিসোর্সেস দিয়ে আপনি নিজেকে শেখাবেন। সো দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ আমাদের আমাদের জেনারেশন যারা আছেন, এই অ্যাডাপশনটা আই থিঙ্ক ইজ এ বিগ চ্যালেঞ্জ আমাদের সবার জন্য। A lot of other classes there, like different majors আছে, আপনার মনে করেন যে বায়োলজি মেজর যারা আছে তারা অনেক স্ট্রাগল করতেছে বিকজ তারা ল্যাব করতে পারছে না। কেম মেজর যারা আছেন, আমার ফ্রেন্ডস কিছু আছেন, তারা আপনার মনে করেন যে ল্যাব করতে পারছে না। এট দ্য সেম টাইম আমাদের স্টুডেন্ট লাইফ যেটা আছে, যেটা প্রত্যেক CUNY কলেজে আছে, স্টুডেন্ট লাইফ বিল্ডিং, লাইক আমি আর শারমিন, উই বোথ আর আপনার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কো-ফাউন্ডার, আমরা বোথ ফর লিমেন কলেজ। আমরা লিমেন কলেজে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্রিয়েট করছি, এবং এই সেমিস্টারের জন্য আমাদের মনে করেন যে এই গ্রুপ মিটিং, ক্লাব মিটিং, আমাদের বাঙালি কালচারকে কিভাবে তুলে ধরা, এইসব আমরা করতে পারছি না ফর দিস সেমিস্টার অ্যান্ড অলসো দ্য পাস্ট সেমিস্টার। সো এগুলা কিছু জিনিস আমাদের মনে করেন যে লিমিটেশন হচ্ছে। এট দ্য সেম টাইম আমি মনে করেন যে দ্য গুড থিং অ্যাবাউট অনলাইন ক্লাস, লাইক ফর এক্সাম্পল আমি রাইট নাও আমি নিউ ইয়র্ক হেলথ অ্যান্ড হসপিটালের জন্য কাজ করছি ফর দ্য টেস্ট অ্যান্ড ট্রেস কোর। আপনি এটা নাম শুনছেন অবশ্যই, যেটা ব্লুমবার্গ প্রজেক্ট যেটা। সো আমরা মনে করেন যে যারা কোভিড পজিটিভ হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছি। দ্যাটস মাই জব। আমি আজকেও সাইডে ছিলাম টু সি দ্য পজিটিভ কেসেস অফ অল অফ দ্যাম। সো যখন আমি ফুল টাইম স্টুডেন্ট, ফুল টাইম কলেজ স্টুডেন্ট, সো আমার জন্য খুব ইজিয়ার বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমাকে কলেজের জন্য আলাদা টাইম বার করতে হচ্ছে না। আমি আমার নিজের টাইমে পেসে মনে করেন যে পড়াশোনা শেষ করতে পারতেছি, রাতে জেগে আমার অ্যাসাইনমেন্ট শেষ করতে পারতেছি। সো ফর এ ফুল টাইম স্টুডেন্ট এন্ড ফুল টাইম ওয়ার্কার আই থিঙ্ক it's amazing, but যারা ফুল টাইম কাজ করছেন না তাদের জন্য এটা একটা ডিপ্রেশনের মতো হয়ে গেছে, বিকজ ফর দেম ইটস লাইক কলেজ ইজ দেয়ার লাইফ। তারা কলেজে গিয়ে তাদের ফ্রেন্ডস, প্রফেসরস, কমিউনিটি এগুলো সব এঙ্গেজ হতে পারছে না। আই থিঙ্ক দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ। সো সবকিছুরই ব্ল্যাক এন্ড হোয়াইট সাইড আছে। সো আই থিঙ্ক দিস ইজ অলসো দ্য নিউ নর্মাল হ্যাজ অলসো ব্ল্যাক এন্ড হোয়াইট সাইড। এখন ডিপেন্ড করে যে আপনি কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারেন বা কিভাবে এটাকে কিভাবে নিজের বেনিফিটে ইউটিলাইজ করতে পারেন। আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য থিং। And one other thing I would like to add, যেটা হচ্ছে যে in terms of career, আপনি যেটা আগে জিজ্ঞেস করছেন যে ক্যারিয়ারের ব্যাপারে, এই ক্যারিয়ার is kind of right now a big challenge আমাদের সবার জন্যই, স্পেশালি যারা নিউ গ্রাজুয়েটস, রিসেন্ট গ্রাজুয়েটস and also upcoming graduates, both যারা সামনে গ্রাজুয়েট করবে এবং যারা গ্রাজুয়েট অলরেডি হয়ে আছেন। So use this time, আমি সবাইকে মানে স্টুডেন্টস থেকে এটা রিকমেন্ড করবো, use this time in self study. You like websites like Udemy, Coursera, আপনার MIT-র একটা আছে edX, ইউজ দিস কোর্স টু সেলফ ডেভেলপ করার জন্য, কিছু সার্টিফিকেশন কোর্স এগুলা নিয়ে নিজেকে প্রিপেয়ার করেন জবের জন্য। কিছু জব বন্ধ হয়ে যাচ্ছে, এট দ্য সেম টাইম কিছু জব ওপেন হচ্ছে। সো ওই অপরচুনিটি গুলো দেখেন। আপনাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে জব গুলো ইভলভ হচ্ছে, চেঞ্জ, অনেকে বলে চেঞ্জ, বাট আই ইউজ দ্য ওয়ার্ড ইভলভ বিকজ মানে পজিশনটা ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছে, এন্ড টেকনোলজি ইজ এ বিগ অ্যাসপেক্ট টু ইট। তো নতুন টেকনোলজির সাথে নিজেকে ফ্যামিলিয়ার করেন, ইউজ টু করেন। ভার্চুয়ালাইজেশন ইজ দ্য ফিউচার। এটা আরো বাড়বে। এখন তো ইটস জাস্ট দ্য বিগিনিং অফ দ্য নিউ ফিউচার। আমরা জাস্ট বিগিনিং এ আছি, এটা আরো অ্যাব্রড হবে। আপনার মনে করেন যে AR টেকনোলজি আসতেছে, আপনার VR টেকনোলজি আসতেছে।
উইথ দ্যাট আপনি মনে করেন যে আগামীতে দেখেন মেসিসে কয়জন এখন শপিং করতেছে, সবাই অনলাইনে শপিং করতেছে। অ্যামাজনের শেয়ারস আপনার $3,500 গেছে, বিকজ এই কোভিড এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট শপিং হচ্ছে অ্যামাজনের থ্রু অনলাইন। তো আগামীতে এই টেকনোলজি গুলো ইভলভ হবে, এন্ড দে অলসো নিড পিপল। অ্যামাজনের মতো কোম্পানি বা বিভিন্ন আলাদা কোম্পানির মধ্যে আপনি নেসেসারি না যে আপনাকে টেক বেসড হইতে হবে। You can be an artist, you can be an researcher and also be a part of the company. So এগুলো সব অপরচুনিটি গুলা এক্সপ্লোর করেন, মেন্টর খুঁজেন, অনেক মেন্টর আছেন যারা হেল্প করতে চান, রিচ আউট and help and seek for career. ওকে, সো আপনি কি বলতে চাচ্ছেন যে ফিউচার হবে যে ভার্চুয়াল টেকনোলজি, এই বিষয়ে যে যত বেশি জানতে পারবে তার ফিউচারে জব সিকিউরিটি তত বেশি? সংক্ষেপে বলবেন। মনে করেন যে তারা ভার্চুয়াল টেকনোলজির সাথে যারা ইউজ টু, ফর এক্সাম্পল স্ল্যাক, অনেকেই স্ল্যাক অ্যাপের ব্যাপারে জানে না, বাট মোস্ট অফ দ্য, আমি লাস্ট ইয়ার ইন্টার্নশিপ করছিলাম একটা স্টার্টআপ, ব্রুকলিন বেস স্টার্টআপে। সো তাদের অলরেডি লাইক ইটস লাইক বিফোর ইভেন কোভিড, মানে কোভিডের নাম গন্ধ ছিল না, ওই সময় থেকেই মনে করেন যে নিউ ইয়র্ক তারা স্টার্টআপে তারা মনে করেন যে তারা 30 এমপ্লয়িজ, অনলি 5 এমপ্লয়ি অফিসে যায়, বাকি 25 এমপ্লয়িজ রিমোটলি কাজ করে ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রম ইংল্যান্ড, from California, from Buffalo, from Florida, from North Carolina. সবাই Slack through channel, Slack app through it. আমাদের Slack app is basically আমাদের workspace. আমি নিজে ঘর থেকে বসে আমি কাজ করছি, আমাকে কাজে যাইতে হয়নি। So it's before even, and also a recent study after New York Times article আছে যেটা যে maximum startup নিউ ইয়র্কে, কিন্তু সব নিউ ইয়র্ক is the hub of startups in the nation, United States. So এখানে maximum startup-রাই কিন্তু মনে করেন যে তারা remote based আপনার মনে করেন জবস নিচ্ছে, ইন টার্মস অফ রিক্রুটিং, ইন টার্মস অফ আপনার মার্কেটিং, ইন টার্মস অফ সেলস, ইন টার্মস অফ ফাইন্যান্স, আপনাকে ইন টার্মস অফ কনসাল্টিং, সব রিমোট বেস হচ্ছে। তারা মনে করেন যে রিয়েল এস্টেটে যে ইনভেস্ট করবে অফিসের জন্য, সেটা কিন্তু এখন হচ্ছে না, স্টার্টআপসরা করতেছে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ। এই বিষয়গুলো জানার জন্য যে সাইটগুলো দরকার, আমরা আপনার কাছে একটু পরে দিকে সময় যদি পাই আমরা আবার আসতেছি। আমরা যাচ্ছি জনাব ফিরোজ আহমেদ আপনার কাছে ফুবানা সম্মেলনের বিষয়ে জানার জন্য। আপনি তো একটি গ্রুপের মেম্বার সেক্রেটারি, আপনাদের ফুবানা হচ্ছে না, মানে হোয়াট ইজ দ্য ডিসিশন অ্যাবাউট ফুবানা? তার ভাই ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার এই যে টাইম এক্সক্লুসিভ মতো একটু জনপ্রিয় অনুষ্ঠানে আমার আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে ফোবানা অর্থাৎ ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা প্রতি বছর একটি বিগ ইভেন্ট করে থাকে এই ইউএস এর বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে, যার মাধ্যমে আমরা নতুন এবং পুরাতনের মধ্যে ব্রিজিংটা হয়, আমাদের দেশে কৃষ্টি কালচার তুলে ধরি, অর্থাৎ যে মোর বেশি মিলন মেলা, বিভিন্ন শহর থেকে লোকজন আসেন, নিচে পরিচয় হয়, দেখা হয়, এবং দেশের বিভিন্ন যারা প্রথিত দশা মানে আমাদের সম্মানিত মানুষজন আছে ওনাদেরকে নিয়ে আসে আমরা। এবার সেটা হচ্ছে না দুর্ভাগ্যজনক ভাবে কোভিড এর কারণে। এটা কারণ হচ্ছে আপনারা জানেন গত বছর আমরা নিউ ইয়র্কের মেরিয়ট হোটেলে আমরা ফোবানা কনভেনশন করি অত্যন্ত সফলভাবে। সেখানে আমরা এবার অ্যাওয়ার্ড করেছিলাম কানাডার মন্ট্রিয়ালকে, এবং ওনার সমস্ত প্রস্তুতি ছিলেন, যেটা কনভেনার হচ্ছেন জনাব তৌফিক আজাদ ভাই। কিন্তু কানাডার এখনো যে আইন, সেখানে এখন ওরা 50 জনের বেশি কাউকে অ্যালাউ করছে না, সেজন্য তারা অপারগতা প্রকাশ করে। আমরা ভাবলাম যেহেতু এই মিলন মেলাটার জন্য সবাই অপেক্ষা করে প্রতি বছর, আমরা নিউ ইয়র্কের করা যায় কিনা। তো সুতরাং আমরা আগের যে কমিটি তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিউ ইয়র্কে একটা প্রতিনিধিত্বমূলক সম্মেলন করব, হয়তো এটা খুব ওয়াইড হবে না, অর্থাৎ ইনভাইটেড গেস্ট থাকবে, এবং তার ধারাবাহিকতা আমরা হোটেলে বুকিং দিয়েছিলাম মেরিয়ট, যেখানে গতবার করেছি। কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে ওরা স্টেটের সাথে কথা বলে আমাদের কনফার্ম করবেন, কিন্তু ওনারা 3-4 দিন 1 সপ্তাহের মধ্যে আমাদের কনফার্ম করতে পারেন না। অর্থাৎ বুঝলাম যে তারাও দেয়ার আন্ডার প্রেশার। তো এরপরে যখন আমরা সিদ্ধান্ত নিলাম এবং বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে দেখলাম যে পজিটিভ যে নেগেটিভ সাইডটাই বেশি। সবাই বলছে যে একজন লোকে তো মানে অসুস্থ হয়, তাহলে তো এই দায়িত্বটা কে নিবে। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে বা এই বিপদের মুহূর্তে আমরা হয়তো এগুলি না করে এবার আমরা করবো না, এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু একটা কথা, যদিও ফোবানা সরকারের ধারণা আছে যে ফোবানা বছরে একবার একটা বড় অনুষ্ঠান করে যেখানে নাচ গান এটা হয়, কিন্তু এবার আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসেছি। আপনারা জানেন কোভিড শুরু হওয়ার পর থেকে আমরা ফোবানার তরফ থেকে এই নিউ ইয়র্ক শহরের প্রায় 8টা লোকেশনে প্রায় মানে 2500+ পিপল আমরা কোভিড টেস্ট করেছি। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনারা ফুবানার যে খরচটা ছিল এই খরচটাকে মানবিক কাজে ব্যবহার করেছেন, এবং রাইট, দিস ইজ দ্য মেইন পয়েন্ট।
জি, এবং আমরা আমাদের সমস্ত ওন ফান্ড থেকে আমরা কয়েকশো ফ্যামিলিকে আমরা ফুড ড্রাইভ করেছি, আমরা প্রায় 2500 প্লাস লোকজন আমরা কোভিড টেস্ট করেছি। উই ট্রাইড আওয়ার বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে থাকি না, কিন্তু আমাদের কর্ম আমরা করেই দ্যাট মিন্স আপনারা ফুবানা সম্মেলন করছেন না, বাট ফুবানা সম্মেলনের পরিবর্তে আপনারা যে এই কোভিড ক্রাইসিসে মানুষদেরকে হেল্প করছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। জনাব টিপু সুলতান, অনেকেই জানতে চাচ্ছেন যে এটা কি শুধু নিউ ইয়র্কের জন্য না নিউ ইয়র্কের বাইরে যারা উবার চালান তাদের জন্য? আধা মিনিটে 30 সেকেন্ডে বলবেন। আপনার সাউন্ড আনমিউট করতে হবে জনাব টিপু সুলতান। ওকে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা শুধু নিউ ইয়র্ক স্টেটের জন্য, এটা শুধু নিউ ইয়র্ক স্টেটের জন্য। সেটা বাফেলো থেকে ধরে নিউ ইয়র্ক স্টেটের যে কোনো শহরে যারা অ্যাপ বেস গাড়ি চালিয়েছেন, উবার, লিফট, বিয়া, জোনো, আগে যেটা ছিল এখন নাই, তারা সবাই করতে পারবে। এগেন, আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে অফিসে আসেন, 31-10 37 অ্যাভিনিউ, লং আইল্যান্ড সিটি, সুইট নাম্বার 300। ফোন নাম্বার হচ্ছে 718-706-9892। 12টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে। মানডে টু ফ্রাইডে, সোমবার দিন বন্ধ থাকবে মেজর হলিডের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি আবার জাস্ট মুজাফফর এন্ড শারমিনের কাছে। 30 সেকেন্ড, যে যারা জব সার্চ করতে চায় তাদেরকে আপনারা কিভাবে হেল্প করতে, ডু ইউ হ্যাভ এনি, আপনাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে বা আপনাদের পার্সোনালি কোনো হেল্প করতে পারেন? Sharmin, I'll let you go first. I think first of all, as Muzaffar has said before, যে এখন অনলাইনে অনেক ভালো ভালো কোর্স পাওয়া যাচ্ছে। কোর্সেরা, আবার হার্ভার্ড ইউনিভার্সিটি, বড় বড় ইয়েল, স্ট্যানফোর্ড, ওদের অনেক ফ্রি অনলাইন কোর্স আছে, সার্টিফিকেশন আছে। এসব ডেফিনেটলি লাইক মেক ইউজ অফ দ্যাট। এটার অপরচুনিটি আমাদের গ্র্যাব করা উচিত। দেন যত বেশি অনলাইনে কোর্স করা যায়, সার্টিফিকেশন করা যায়, দ্যাটস বেটার। অ্যান্ড অনলাইনে অনেক লিঙ্কস আছে যেখানে আপনি সার্চ করতে পারবেন যে কোনো কোম্পানি ইন্টারেস্টেড, ইউ ক্যান জাস্ট সার্চ দ্যাট ইফ দ্যাট কোম্পানি হায়ারিং, আর নাকি তারা হায়ারিং ফ্রিজ আছে। বিকজ এখন অনেক কোম্পানি যারা আগে ইন পার্সন ইন্টার্ন অনলি নিত, এখন তারা অনলাইনে রিমোট ইন্টার্নশিপ হায়ার করছে। আমি এই সামারে টার্গেট হেডকোয়ার্টার্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন হিসেবে কাজ করেছি, এবং তারা ইউজুয়ালি I was supposed to go to Minnesota, বাট ওরা ডিসাইড করেছে এই ইন্টার্নশিপকে রিমোট করার জন্য, এবং এখন এই সেমিস্টারে আমি সেই ইন্টার্নশিপটা কন্টিনিউ করছি। তো এরকম অনেক কোম্পানি তাদের ইন্টার্নশিপ বা তাদের জব অপরচুনিটিকে রিমোট করতেছে, এবং ইউ জাস্ট হ্যাভ টু লাইক লুক ফর ইট। যেসব কোম্পানি আপনি অলরেডি ইন্টারেস্টেড, জাস্ট লুক আপ দ্যাট ওদের কোনো জব কি অলরেডি ট্রান্সফার টু রিমোট জব। আর নয়তো অনেক কোম্পানি যারা অনলাইনে এটা কালেকশন করে, তারা আবার এখন অনেক হায়ার করছে বিকজ দে নিড দ্যাট ইনফরমেশন, অ্যান্ড এটা অনেক গুড অপরচুনিটি ফর এনি স্টুডেন্ট। সো ইউ জাস্ট নিড টু টেক সাম ফিউ কোর্সেস, অ্যান্ড যে কোনো স্টুডেন্ট উইথ যে কোনো মেজর ওইসব জব অ্যাপ্লাই করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। মুজাফফর, আপনি কি এর সাথে অ্যাড করবেন কিছু? 30 সেকেন্ড আছে। জি জি, কিছুটা অ্যাড করবো। সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আমার 5 রুল আছে, যেটা হচ্ছে যে কিপ অ্যাপ্লাইং, সব জায়গায় অ্যাপ্লাই করতে থাকবা, ডোন্ট লুজ হোপ। 3 হচ্ছে অনেক কনফারেন্সেস আছে, অনেক অ্যাসোসিয়েশনস আছে, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিস্ট, ফাইন্যান্স, নেম ইট। আমেরিকাতে কিন্তু অনেক অ্যাসোসিয়েশনস আছে যে অ্যাসোসিয়েশনের থ্রু আপনারা জব পাবেন। আপনাদের ফিল্ডে আপনাদের নিজেকে সার্চ করতে হবে যে কোন ফিল্ড আপনার অ্যাসোসিয়েশনস গুলো আছে। ফর এক্সাম্পল, আমি ইঞ্জিনিয়ারিং, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, সো আই এম মোর উইথ দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো আমি নেসবির সাথে আছি, ন্যাশনাল সোসাইটি অফ ব্ল্যাক ইঞ্জিনিয়ার্স। আই এম অলসো উইথ শেট, Hispanic Society of Black Engineers, Hispanic Society of Engineers. আমি আবার সাউথ এশিয়ান সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্স এর অ্যাসোসিয়েশনের সাথে আছি। তো তাদের থ্রু যাওয়ার কারণটা হচ্ছে যে যারা তাদের অ্যালুমিনাইজ অর দেয়ার মেম্বার্স আর অলসো ওয়ার্কিং সামওয়্যার এলস। তো তারা জবটাকে মনে করেন যে ইন ফেভার অফ দেয়ার ওন কমিউনিটি জবটাকে নিয়ে আসে অ্যাসোসিয়েশনে টু প্রোভাইড টু হেল্প পিপল লাইক আস, যারা আমাদের মতো ইউথ যারা আছে তাদেরকে হেল্প করার জন্য তারা জবটা নিয়ে আসে। এন্ড হোয়াটস দ্য বেস্ট থিং অ্যাবাউট ইট, লাইক আপনি যদি একটা রেগুলার ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করেন, তো ওরা কি করে একটা ফিল্টারেশন, একটা অটোমেশন ফিল্টারেশন প্রসেসে তারা যায়, যে কারণে কি হয় আপনার রেজিউমেটা যদি তাদের স্ট্যান্ডার্ডে না হয়, তা এটা কিন্তু মেশিনটা আর দেখে না। The only 2 companies যারা আছে এই অটোমেশন করে নেয়, one of them is Microsoft and another one is Apple. এই দুইটা কোম্পানি ছাড়া বাকি ম্যাক্সিমাম 90% কোম্পানি কিন্তু মনে করেন যে অটোমেশন প্রসেসে আপনার রেজিউমে গুলো তারা ফিল্টার করে। এই জন্য এই কনফারেন্সে বা অ্যাসোসিয়েশনে গেলে তারা আপনাকে ডাইরেক্টলি আপনার রিক্রুটারের সাথে কথা বলতে পারবেন, তারা আপনাকে ডাইরেক্টলি লিংক করে দেন রিক্রুটারের সাথে কথা বলার জন্য।
ইন দ্যাট ওয়ে আপনি ওই ফিল্টারেশন প্রসেসটা স্কিপ করে আপনার মেধাটাকে দেখায় আপনি কিন্তু জবটা নিতে পারবেন, রিগার্ডলেস আপনার যেই জিপিএ থাকুক, আপনি যদি আপনার মেধা দেখাতে পারেন আপনি পাবেন। আর আমার অনেক ফ্রেন্ডরাই পাইছে, মনে করেন যে আমার কয়েকজন লিমেটিক গ্রাজুয়েট ওয়ান অফ দ্য মিলিটারি কন্ট্রাক্টরে কাজ করতেছেন, নথরুপ গ্রামে কাজ করে, কেউ আছে আপনার বোয়িং এ কাজ করতেছেন, কেউ আছে আপনার মাইক্রোসফট, গুগল, নেম ইট, অনেকেই এই অ্যাসোসিয়েশন থ্রুই তারা কাজ করতেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার সময়ের জন্য, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি ইন ফিউচার আপনাকে আরো বড় সময়ের জন্য আমরা নিয়ে আসবো। জনাব নাজমুল হাসান, আপনার কাছে যাচ্ছি নিউজ আপডেট, লেটেস্ট, এনিথিং লেটেস্ট? আপনার সাউন্ড আনমিউট করতে হবে নাজমুল ভাই। থ্যাংক ইউ। লেটেস্ট একটা জিনিস হচ্ছে যে সাবওয়ের মাস্ক ব্যবহারের ব্যাপারে একটা স্ট্যাটিস্টিক্স আজকে তারা রিলিজ করেছে নিউ ইয়র্ক সিটিতে, সেটা 93%, খুব ভালো, কিন্তু তারা চায় আরো বেশি পার্সেন্ট। এবং ট্রানজিট ইউনিয়ন অফিসিয়ালরা আজকে বলেছে যে $100 যে ফাইনটির কথা আছে সেটি যেন এক্সিকিউট করা হয়, যে যারা সাবওয়েতে মাস্ক পরবেন। এবং আজকে আরেকটি স্ট্যাটিস্টিক্স তারা দিয়েছে যে 10%-এর মতো মানুষ মাস্ক পরতেই যাবে না, তারা কখনো গলায় ঝুলিয়ে রাখে কিংবা কখনো মুখের উপর একটু রাখে, বাট সেটা প্রপার না। এবং এই মাস্ক এনফোর্সমেন্ট যাতে বাড়ানো হয় সেই জন্য ট্রানজিট ইউনিয়ন আজকে বলেছে। এবং আমি আমাদের সব দর্শকদেরকেও বলছি যে সাবওয়েতে অ্যাটলিস্ট চলার সময় বাসে এবং সাবওয়েতে মাস্কটা অবশ্যই মুখের উপর রাখবেন। অ্যাটলিস্ট সাবওয়েটা ইজ ভেরি মানে খুবই ইম্পর্টেন্ট জায়গা টু ট্রাভেল, এবং সেটা যেন করেন সবাই। আরেকটা জিনিস যেটা আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আরেকটি তথ্য হচ্ছে, সেটি হচ্ছে যে কিপ অন সার্টিফাইং, যারা আনএমপ্লয়মেন্টে পেতে চান তাদের কিন্তু সার্টিফিকেশনটা কন্টিনিউ করতে হবে। সার্টিফিকেশন কন্টিনিউ না করলে আনএমপ্লয়মেন্ট উইল নট বি কনসিডার্ড, এটা যেন সবাই মনে রাখেন। এই থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমাদের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মোহাম্মদ টিপু সুলতান আপনাকে, এবং আপনার ফোন নাম্বারটি আপনি যদি মেহরবানি করে আমাদের ফেসবুক ওয়ালে দিয়ে দেন তাহলে আমার মনে হয় অনেকেই জানতে চাচ্ছেন আপনার নাম্বার। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শারমিন তামান্না আপনাকে, মুজাফফর আহমদ আপনাকে এবং জনাব নাজমুল হাসান আপনাকে। আমাদের সাথে এর আগে যুক্ত হয়েছিলেন জনাব BM আতিকুজ্জামান, ডক্টর আতিকুজ্জামান এবং ফিরোজ আহমেদ, তাদেরকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।